দূরে সে পাশে বসে, পায়ে পায়ে কখনো চলে যায় দূর। এ জীবন উদযাপনের সুর, রেডিও রেডিও জাগো, এগিয়ে চলার সুর, রেডিও রেডিও জাগো। 90.8 মেগাহার্টজ কমিউনিটি রেডিও, যাদবপুর ইউনিভার্সিটি। নমস্কার শ্রোতা বন্ধুরা, আপনারা শুনছেন রেডিও জেইউ 90.8 মেগাহার্টজে, সঙ্গে আমি আশিস কুমার রায়। আজকের এই অনুষ্ঠানে আপনাদের সবাইকে স্বাগত জানাই। আজ আমাদের সাথে যুক্ত হয়েছেন ভিক্টর বসু, ডুয়ার্স জাগরণ প্রতিষ্ঠানের প্রতিষ্ঠাতা সম্পাদক। ডুয়ার্স জাগরণ মূলত উত্তরবঙ্গের একটি সুপ্রতিষ্ঠিত সমাজ কল্যাণমূলক প্রতিষ্ঠান। আসুন আজ আমরা ভিক্টর বসু মহাশয়ের কাছ থেকে তাদের কাজ সম্পর্কে জেনে নিই। নমস্কার। নমস্কার। আপনাদের প্রতিষ্ঠান ডুয়ার্স জাগরণের পথ চলার শুরু কিভাবে এবং কি উদ্দেশ্যে শুরু করেছিলেন যদি একটু বলেন। দেখুন, এই পথ চলাটা একটা ঐতিহাসিক মুহূর্তই আমাদের কাছে, কারণ আপনারা সবাই জানেন 2002 সালের পর থেকে ডুয়ার্সের অনেকগুলো চা বাগান পরপর বন্ধ হওয়া শুরু করে। 2002, 2003। তো আমরা কিছু লোক ভেবেছিলাম, গিয়েছিলাম একটা কাঁঠালগুড়ি চা বাগান, যেটা বর্তমান বানারহাট ব্লকের অন্তর্গত। সেই বাগানে যখন আমরা একটা ওয়ার্কার্স কলোনিতে যাই, সেটার নাম হচ্ছে ইটাভাটা লাইন। সেখানে 82টা পরিবার বাস করে। আমরা যখন সেখানে নভেম্বর মাসের 22 তারিখে ওখানে গিয়ে পৌঁছাই, আমাদের প্রথম জায়গাটা ছিল যে একটু নিড অ্যাসেসমেন্ট করবো, লোকের কী অসুবিধা না অসুবিধা। তারপরের দিন আমরা কিছু ডক্টরকে নিয়ে গিয়ে ওখানে ট্রিটমেন্ট করি। সে সময় আমরা দেখেছিলাম যে বাচ্চাদের মধ্যে, বিশেষ করে 10 বছর, 8 বছর, 9 বছর, 12 বছর, প্রত্যেকটি বাচ্চার চোখ ভিটামিন এ ডেফিসিয়েন্সিতে সাদা হয়ে গেছে, এবং সেটার আরেকটা জায়গা অপুষ্টি। এবং বয়স্ক মানুষ এবং অ্যাডাল্টস মানুষ যারা ছিল, তাদের মধ্যেও আমরা দেখেছিলাম যে তারাও অনেকে অভুক্ত অবস্থায় ছিল। তো প্রথম আমরা শুরু করলাম লাগাতার কয়েকদিন ধরে যে তাদের কি করে মেডিকেল সাপোর্টটা দেওয়া যায়, ট্রিটমেন্টটা কীভাবে করা যায়, ভিটামিন এ ডেফিসিয়েন্সির জন্য কীভাবে ইঞ্জেকশন দেওয়া যায়। তো এটা লোকের কাছে, আমরা জনগণের কাছে থেকে চেয়ে চিনতে এটা করেছিলাম, এবং অবভিয়াসলি সেখানে একটা কমিউনিটি ইনভলভমেন্টের চেষ্টা করেছিলাম। তারপরে আমাদের মনে হয়েছিল যে রিলিফ মেডিকেল সাপোর্ট দেব বা কিছু খাবার দেব, সেটা সাময়িক কোনো একটা সলিউশন হতে পারে, কিন্তু পুরো সলিউশন হতে পারে না। তখন কমিউনিটির সাথে কথা বলে আমাদের মাথায় একটা ঘটনা বারবার স্ট্রাইক করছিল যে এই লোকগুলোকে একটা প্ল্যাটফর্মে কি করে আনা যায়। সেখান থেকে ডুয়ার্স জাগরণের জন্ম 2004 সালে, এবং 2004 সাল থেকে আজ 2026 আমাদের চা বাগানের অঞ্চলের যারা অধিবাসী, চা বাগানের শ্রমিক, চা বাগানের বাচ্চা, এবং প্রত্যেককে নিয়ে কিন্তু আমাদের একটা পথ চলার একটা জার্নি শুরু হয়েছে। তো আমরা ভেবেছিলাম যে একটা প্ল্যাটফর্ম হোক, যেখানে তারা তাদের মতো করে নিজের ভাষায়, নিজের জায়গাটা থেকে তাদের অভাব অভিযোগগুলো সরকারের কাছে রাখতে পারে। তো আপনারা মূলত উত্তরবঙ্গের কোন কোন অঞ্চলে কাজ করেন? আমরা উত্তরবঙ্গে সেই সময় শুরু করেছিলাম, আমরা এখন বর্তমানে আলিপুরদুয়ার ডিস্ট্রিক্ট আর জলপাইগুড়ি ডিস্ট্রিক্ট যে বাগানগুলো বন্ধ ছিল, সেইগুলো সব প্রায় 14টা বাগানে আমরা ঘুরে ঘুরে রিলিফের কাজ শুরু করেছিলাম। তার পরবর্তীতে আমরা ডুয়ার্সের জলপাইগুড়ি জেলার বানারহাট ব্লক, নাগরাকাটা ব্লক এবং আলিপুরদুয়ার ডিস্ট্রিক্ট বর্তমান মাদারিহাট ব্লকের আমরা কিছু চা বাগানে কাজ শুরু করি। এবং আজকের দিনে যখন আমরা শুরু করেছিলাম কিছু চা বাগান নিয়ে, বর্তমানে আমরা 34টা চা বাগানে কিন্তু সমস্ত কর্মকাণ্ডগুলো চালাচ্ছি। আচ্ছা, তো মূলত এডুকেশন বললেন বাচ্চাদের নিয়ে রয়েছে, তো যেটা দিয়ে শুরু করেছিলেন, তারপরে তো প্রথমটা শুরু করেছিলাম যে মানুষকে কি করে রিলিফ দেওয়া যায়। সেখানটায় আমরা দেখেছিলাম যে ইন্ডাস্ট্রি বন্ধ হলে পরে 1 বছরের বেশি, সেখানে 4টা পরিষেবা দেওয়ার কথা এবং সুপ্রিম কোর্টের গাইডলাইন্স ছিল। সেটা ছিল প্রথমে ওই শ্রমিক যারা বাগানে কাজ করেন তাদেরকে বিপিএল ডিক্লেয়ার করা, অন্নদয় যোজনার মাধ্যমে তাদেরকে 60 টাকা মজুরি, তার মধ্যে 30 টাকার চাল দেওয়ার ব্যাপারটা ছিল। তো তার সাথে হেলথ কেয়ারটাকে সরকার নিতে হবে, এবং প্রত্যেকের বাড়িতে তাদেরকে যাতে পানীয় জল পৌঁছায় সেই ব্যবস্থা করতে হবে। এখানে অনেকগুলো এনজিও ছিল যারা ফুড ফর ওয়ার্কস নিয়ে কাজ করতেন, তাদের সাথে আমাদের একটা সম্পর্ক তৈরি হয়। আমরা বিভিন্ন রকম ডেটা তাদের হাতে তুলে দিই, এবং আলটিমেটলি হাইকোর্ট একটা অর্ডার করেন, পশ্চিমবঙ্গ হাইকোর্ট, যে এদেরকে
এই 4টা পরিষেবা দিতে হবে। তখন থেকে কিন্তু মানুষের মধ্যে একটু একটু করে রিলিফ হয়। কারণ আমরা যেখানে কাজ করি কাঁঠালগুড়ি চা বাগানে 525 জন লোক কিন্তু মারা গিয়েছিল, আচ্ছা, বিভিন্ন রোগ ভোগের শিকার হয়েছিল খাবার না পেতে পেতে। তো সেখান থেকে আমরা শুরু করি মহিলাদেরকে নিয়ে একটা কমিউনিটি জায়গায় সেট আপ তৈরি করি, একটা কমিউনিটিভাবে এগ্রিকালচারের কোনো কাজ করানো যায় কিনা, কমিউনিটিভাবে তাদেরকে সচেতন করানো যায় কিনা, কমিউনিটিভাবে তাদেরকে আরও বেশি সরকারের সুযোগ সুবিধা কি করে পায় সেটা করানো যায় কিনা। ওভারঅল একটা এম্পাওয়ারমেন্টের কথা আমরা ভাবতাম মহিলাদেরকে দিয়ে। ঠিক। চা বাগানে আপনি দেখবেন, চা বাগানে বর্তমানে কিন্তু মহিলা শ্রমিকের সংখ্যাই সবচেয়ে বেশি, কিন্তু তারা না বাড়িতে ডিসিশন মেকার, না ইউনিয়নে ডিসিশন মেকার, না কোনো জায়গায় নেই, সব দিক দিয়ে তারা বঞ্চিত। সেখানে আমরা মনে করেছিলাম যে এই মহিলাদের সশক্তিকরণ করাটা আমাদের কাছে খুব কাম্য, এবং সেভাবে কিন্তু আমরা কাজ শুরু করেছিলাম শুরুতে। ঠিক। তারপরে আস্তে আস্তে আপনি দেখবেন চা বাগানের অনেক ইস্যুস আছে। আপনি হয়তো একটা অ্যাড্রেস করার জন্য কাজ করার কথা ভাবছেন, কিন্তু সেটা দেখা যাবে যে অনেক হিউজ ইস্যুস থাকে। তারা যখন কমিউনিটির সাথে বসে আসছি তখন বিভিন্ন ইস্যুসের কথা তাদের বলতে শুরু করে। তো আমরা ভেবেছিলাম যে যেহেতু এটা কমিউনিটি বেস একটা অর্গানাইজেশন, সব কিছু নিয়ে কাজ করা উচিত, সব কিছু নিয়ে সরকারের কাছে অ্যাড্রেসটা করা উচিত, সব কিছু নিয়ে সরকারের কাছে ওই জিনিসগুলো পৌঁছে দেওয়া উচিত, এবং সেইভাবে কিন্তু আমরা কাজটা শুরু মানে করেছিলাম। একটা কোনো পার্টিকুলার কিছু ফিল্ড নিয়ে কাজ করলে কাজটা ঠিক কাজটা দাঁড়াবে চা না। বাগানটা এরকম একটা জায়গা, দাঁড়াবে আপনারা দেখবেন যে চা বাগানের যেটা হচ্ছে অন্য গ্রাম বা অন্য বসতির সাথে চা বাগানটাকে আপনি তুলনা করতে পারবেন না, ঠিকই, একটু কারণ এটা isolated। একদম কলোনিয়াল ব্যাপার, এবং এখনো কলোনিয়াল ব্যাপারটা আছে, পুরোটা আইসোলেট ব্যাপার আছে। এখনো চা বাগানের ম্যানেজার মানে উনি মেন লোক, এবং পরবর্তীতে যে জিনিসটা দাঁড়াচ্ছিল যে তারা কিন্তু কোনো কথা বলার জায়গাই পেত না। সেই জায়গাটার থেকে সশস্তিকরণ করাটা আমাদের কাছে মনে হয়েছিল, আমরা এইভাবে কাজটা আগাচ্ছিলাম। এই মুহূর্তে কি কি হ্যাঁ, প্রকল্পে কাজ তারপরে করছেন? আমরা ধরুন প্রথম 2 বছর 3 বছর এই জিনিসগুলো শেখানো, সরকারের সুযোগ সুবিধাগুলো পাওয়া। এটা আপনি জানবেন যে আমাদের চা বাগানের মহিলারাই কিন্তু 2004 সালে যে MGNREGA এর ওয়ার্কের জন্য কিন্তু 10,000 সিগনেচার করে কিন্তু ওরা প্রাইম মিনিস্টারের কাছে জমা করেছিল। আচ্ছা। এই সশস্তিকরণ কিন্তু একটা লাভ ছিল আমাদের কাছে, মনে হয় যে আমাদের 100 দিনের কাজ চাই, আমরা ভিক্ষা নেব না, আমাদের কাজ দিতে হবে। এবং পরবর্তীতে কিন্তু MGNREGA কিন্তু বন্ধ বাগানে অনেক সহযোগিতা পেয়েছিল চা বাগানের কাজের ব্যাপারে। কিন্তু এই যে উদ্যোগ মহিলা সশস্তিকরণ করে নিজেরাই গিয়ে সই সংগ্রহ করে এবং আমাদের মাধ্যমে সেটা প্রাইম মিনিস্টারের কাছে দেওয়া, তো এইটা কিন্তু অধিকারটাকে বুঝতে পারা জায়গাটা চালু হয়েছিল। পরবর্তীতে আমরা আরো দেখি যে এক এক করে যখন এসছে কথাগুলো, যখন বসা হতো মিটিংয়ে, তখন শিক্ষাটাও একটা বড় প্রাধান্য আসতো। আচ্ছা। কারণ এই দিদিরাই বলতেন যে আমার ছেলে মেয়েদের কিন্তু গুণগত শিক্ষা যেটাকে বলি সেটা তাদের কাছে কিন্তু সঠিকভাবে হচ্ছিল না। কি করা যায়, হয়তো তার একটা ক্লাসে পৌঁছাচ্ছে কিন্তু সেই ক্লাসে তার যে যে জিনিসটা জানার কথা কিন্তু সেটা জানছিল সেই কম্পিটেন্সি লেভেলটা সেটা ছিল না। তখন আমরা চেষ্টা করলাম যে কিভাবে করা যায়। তখন আমরা আরো সহযোগী যেসব সংগঠন আছে তাদেরকে আমরা এই ব্যাপারগুলোকে তুলে ধরি যে কি করে আমরা এটাকে বাড়াতে পারি। তখন আমরা কিন্তু সাথে সাথে শিক্ষা নিয়েও কাজ শুরু করি। আচ্ছা। তার ইন দি মিনটাইম টাইমে আরো কতগুলো জিনিস এসেছিল, কিরকম? তো এরকম ধরুন RTI চলে এসেছিল, ফুড সিকিউরিটি চলে এসেছিল, MGNREGA কাজ তো আমি বললামই। তো এই জায়গাগুলো কিন্তু অ্যাওয়ার করে করে তারা কিন্তু এটা অ্যাপ্লাই করার চেষ্টা শুরু করেছিল। এই একটা কাজ ওখানে হয়েছিল, রিয়েল সেন্সে সাস্টেনেবল ডেভেলপমেন্ট হ্যাঁ সেটাকে আমরা কিন্তু এটা কিন্তু আমাদের যে শিক্ষাগত পরিভাষার মধ্যে কিন্তু আনতে চাইনি। আমরা কিন্তু তাদেরকে চেয়েছিলাম যে তারা তাদের মতো করে বুঝুক এবং তাদের মতো করে সেই জিনিসটাকে আগাক। ঠিক, এই মডেলটাতে কাজ করলে সেটা সাস্টেন করবে, থেকে যাবে। মানে আপনারা আগামী দিনে কোন একটা এলাকা থেকে বেরিয়ে আসলে পরে হয়তো তারা নিজেরাই সেটা কন্টিনিউ করতে পারবে। কোথায় কোথায় সাফল্য এসেছে বলে আপনার মনে হয় এখনো পর্যন্ত? দেখুন, সাফল্য সেটা সবচেয়ে বড় কথা ছিল যে আমি বিশ্বাস করি বা আমার সংগঠন বিশ্বাস করে, যারা কখনো কোনো কথা বলতে পারতো না, সবসময় চা বাগানে আমরা বলতাম, দেখবেন চা বাগান অঞ্চলগুলোতে বা শিল্প অঞ্চলগুলো একটাই থাকে, ভোর 5টার থেকে সাইরেন বাজানো শুরু করে যে তুমি জাগো,
ঠিক। আবার আধা ঘন্টা পরে আরেকটা সাইরেন বাজায় যে তুমি আস্তে আস্তে রেডি হও, আরেকটা সাইরেন বাজায় তুমি কাজে যাও। ঠিক। তো তাদের মধ্যে একটা মেশিন ছিল, মানে তাদের মাথায় একটাই কাজ, তো সাইরেন অনুযায়ী আমি জীবনটা চলবে এবং এটা গদের কথা চলবে। সেই জায়গাটা কিন্তু আস্তে আস্তে চেঞ্জ করা হচ্ছিল, যে তুমি একটা মানে চাবি দেওয়া পুতুল নয়, ঠিক। তোমার একটা নিজস্ব সত্তা আছে এবং তোমাকে কাজ করতে হবে এবং তাকে তোমাকে মালিককেও প্রাধান্য দিতে হবে, কিন্তু নিজস্ব সত্তা যে তোমার একটা জায়গা আছে, সেটা কিন্তু আমি মনে করি যে এই কাজের একটা সাফল্য এসেছে। রাইট মানে বেসড অ্যাপ্রোচের হ্যাঁ, অন্যতম ধারণা আর কি। এটা এসছে, কারণ আমরা ভেবেছিলাম, যেটা করেছিলাম, যে এই সাইরেনের জীবনচক্র থেকে কি করে মানুষ বাঁচে। মানে ওই সবটা ইনস্ট্রাকশন, হ্যাঁ, সবটা ইনস্ট্রাকশন, মানে 5টার থেকে জাগতে হবে, 6:30টায় মানে তোমাকে রেডি হতে হবে, 7টায় মানে তোমাকে কাজ ধরতে হবে, 11টায় সাইরেন বাজবে মানে তোমাকে এখন ওজন করে বাড়ি যেতে হবে, 1টায় সাইরেন বাজবে মানে তুমি আবার কাজে যাও, 3টা 3:30 4টায় সাইরেন বাজবে মানে তোমাকে আবার ফিরে আসো। এই যে একটা যন্ত্র, সেই যন্ত্র থেকে যে তারা যে একটা মানুষ, সেই জিনিসটাকে জায়গাটা হয়েছিল। মানে এইখানেই তো কনসেপ্টগুলো যে লেবার রাইটস, ডিগনিটি, এইগুলো সব আস্তে 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 তাদের মধ্যে সঞ্চার করার কি, তারা আস্তে 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 এই বিষয়গুলো নিয়ে ভাবনা চিন্তা শুরু করেছেন। ঠিকই। আরেকটা যদি বলি যে ধরুন এখন তো প্রতিষ্ঠান চালাতে গেলে অনেক রকম কমপ্লায়েন্স, এটা মানতে হবে, ওটা করতে হবে, এই অডিট করতে হবে, নানা কিছু। তো মাঝে মধ্যে এরকম কি মনে হয় যে কাজটা করব না এই কমপ্লায়েন্সগুলোকে মেনটেন করব, এতেই তো অনেকটা সময় অনেকটা রিসোর্স চলে যায়, এটা কি করে? না, আপনি এটা ভালো কোশ্চেন করেছেন। সেটাতে মনে হয় যে সংগঠন যখন একটু একটু করে বড় হচ্ছে, কখনো নিজেদেরকে ক্লার্ক মনে হয়, কখনো আমাদেরকে অ্যাক্টিভিস্ট মনে হয় না, কখনো আমাকে ফিল্ডে হয়তো ছুটে যাওয়ার দরকার, কিন্তু তখন দেখা গেল আমি অফিসে বসে ওই কাজটা করতে হচ্ছে। এই একটা বড় দুটো বাধা আছে। এখন বাধাটা করতে গেলে যেটা খুব মানে অসুবিধারই জায়গা হয়, কারণ কখনো মনে হয় আমাকে অ্যাক্টিভিস্ট মনে হয় না, তখন আমাকে মনে হয় যে আমি বাড়ির অফিসের ক্লার্ক, মানে এটাই আমাদের করা। বা আমাদের কর্মী যারা আছেন, আমাদের সহকর্মী যারা আছেন, তাদের মধ্যেও কিন্তু এই ধারণাটাই তৈরি হয় যে এই কাজটা করব না এই কাজটা করব। কারণ দেখুন, আজকের দিনে সংগঠন নিজেদের সাস্টেনেবিলিটির জন্য কোনো না কোনো সংগঠনের আর্থিক সাহায্য নিতেই হয়, প্লাস সরকারেরও কিছু প্রতিবন্ধকতা আছে, কিছু আইন কানুন আছে। তাহলে এইগুলোকে মেলবন্ধন করতে গেলে সময়টা বেশি দিতে হয়, মানে পার্সোনাল লাইফটা হয়তো অনেক সময় হচ্ছে না। ধরুন একটা লোক যদি কাজ করে, সে 10টায় আসলো, 5টা 6টায় বাড়ি গেল, আমাদের ক্ষেত্রে কিন্তু সেটা হয় না। মানে আমাদের টাইম টেবিল কিছু নেই, নিডসে যখন কমিউনিটির দরকার ফিল্ডে থাকতে হবে, আবার এই কম্পেনসেট ব্যাপারগুলো যেগুলো আসছে সেগুলো ঠিক টাইমে ভরতে হবে, সেজন্য অনেক বেশি সময় ব্যয় করতে হয়। ঠিকই, কারণ এইগুলোকে যেমন আইন বাঁচাতে এবং প্রতিষ্ঠানকে টিকিয়ে রাখতে গেলে করতেও হবে, আবার কখনো কখনো শুধুমাত্র মনে হয় যেন ওটাই ফোকাস হয়ে যাচ্ছে। কারণ এখনকার আমি দেখছিলাম বেশ কয়েকজন পুরনো মানুষজনের সাথে কথা বলছিলাম যখন, যে তারা যে স্টাইলে কাজ করতেন, আজকে যদি একটা বড় কোনো প্রতিষ্ঠানে যাই তাহলে দেখছি যে সবাই ল্যাপটপের সামনে বসে আছে। এই ল্যাপটপের সামনে বেশি বসে টাইম দিচ্ছে না কমিউনিটিতে বেশি টাইম দিচ্ছে, এটা একটা কোথাও একটা দ্বন্দ্ব, কোথাও একটা কনফ্লিক্ট চলতে থাকে। নতুন কি করার ইচ্ছা আর আগামী দিনে আপনার? দেখুন, নতুন বলতে যে আমরা সবসময় চাই যে মানুষের পাশে থাকতে, মানুষের পাশে থাকতে, মানুষের অভাব অভিযোগতে, মানুষের সাথে সম্পর্ক তৈরি করতে। এখন একটা নতুন স্টাইল তৈরি হয়েছে যে এনজিওদের একটা প্রজেক্ট, কারণ টাকা পয়সা তো লাগে, কিন্তু সবচেয়ে বড় জায়গাটা হচ্ছে এনজিওরা যত বেশি ফিল্ডে থাকবে, যত বেশি কাজ করবে, তত তো মানুষের সাথে একটা মানে সম্পর্ক তৈরি হবে, একটা আত্মীয়তা তৈরি হবে। নাহলে মানুষ আপনাকে ট্রাস্ট করবে কেন? না হলে ধরুন কিছুদিন পরে প্রজেক্ট শেষ হয়ে গেল, মানুষ কিন্তু ভুলে যাবে। আমরা বিশ্বাস করি যে না, সারা বছর মানুষের সাথে থাকতে হবে। সেটা হয়তো কারো অর্থ দিয়ে কোনো অর্গানাইজেশনের সাপোর্টে আমি কাজটা করছি, কিন্তু পরবর্তীতে সেই অর্থটা বন্ধ হয়ে গেল, তার সাস্টেনেবিলিটি রাখা এবং তার সাথে সম্পর্ক রাখা। এই জন্য হয়তো আমরা ব্যাপক অর্থে অনেক বৃহৎ অঞ্চলে কাজ করতে পারি না বা আমরা চাই না। আমরা চাই যে একটা পরিসরের মধ্যে থেকে মানুষকে তৈরি করা এবং মানুষ তার নিজস্ব যে জিনিসগুলো আছে এগুলো শান্তিপূর্ণ, আমি কখনো বলছি না যে অন্যভাবে সে আদায় করুক, কিন্তু তাকে শান্তভাবে তার অধিকারটা মানুষ বুঝুক। এবং সেটা আদায় করতে গেলে কোন কোন দপ্তরে যেতে হবে, কোথায় কোথায় যেতে হবে, সঙ্গে সঙ্গে আমাদের যে পঞ্চায়েতি রাজ সিস্টেম আছে সেটাকে কি করে আরো শক্তিশালী করলে পরে আমার আঞ্চলিক ডেভেলপমেন্ট হবে, সেই রাস্তাগুলোকে আমি খোলানোর চেষ্টা করছি। আপনারা শুনছেন রেডিও জেইউ 90.8 মেগাহার্টজে হাত বাড়ালেই বন্ধু। আপনাদের সাথে আমি আশিস। আমাদের সাথে আজ কথা বলছেন ভিক্টর বসু, সম্পাদক, প্রতিষ্ঠাতা
ডুয়ার্স জাগরণের। এখন ছোট্ট বিরতি, ফিরে আসছি বিরতির পর। মুক্ত চিন্তার পথে ভিন্ন মননের খোঁজ, কমিউনিটি রেডিও যাদবপুর। আপনারা শুনছেন কমিউনিটি রেডিও যাদবপুর 90.8 মেগাহার্টজ। এই বেতার সম্প্রচারটি যাদবপুর বিশ্ববিদ্যালয়ের টেকনিক্যাল এডুকেশন কোয়ালিটি ইমপ্রুভমেন্ট প্রোগ্রাম TEQIP-র অংশ। বিরতির পর আমরা ফিরে এলাম। আপনারা শুনছেন হাত বাড়ালে বন্ধু, রেডিও জেইউ 90.8 মেগাহার্টজে। আজকে আমাদের অতিথি ভিক্টর বসু, ডুয়ার্স জাগরণ প্রতিষ্ঠানের প্রতিষ্ঠাতা সম্পাদক। যেটা নিয়ে কথা হচ্ছিল যে সরকারি ব্যবস্থাপনায় দাঁড়িয়ে কি করে সমাজবদ্ধ মানুষ সেই সুযোগ সুবিধাগুলো এবং অধিকারগুলো বুঝে নেবে, আপনি যদি বলেন। দেখুন, সরকার তো অনেক রকম পরিকল্পনা তৈরি করে এবং সাধারণ মানুষের যাতে উপকৃত হয়, কিন্তু আমরা দেখেছিলাম আমাদের চা বাগান ক্ষেত্রগুলোতে সাধারণ মানুষ তার যে পরিষেবাগুলো পাওয়ার কথা সেই পরিষেবাগুলো কিন্তু সব ব্যাপারে কিন্তু তারা জানে না। এবং সেই জায়গাটার থেকে একটা বড় ভূমিকা আমরা পালন করেছিলাম যে সরকারি পরিষেবা এবং সরকারের মাধ্যমে যারা উপকৃত হতে পারে সেইগুলোকে মানুষকে বোঝানো এবং কোথায় কিভাবে। আমরা কিন্তু কখনোই হাতে কলমে তাকে এটা করতে চাইনি, নাহলে কিন্তু সেটা একটা নির্ভরশীল আবার একটা তৈরি হবে যে সবটাই এক সংগঠন করে দেবে। আমরা চেয়েছিলাম তুমি জানো, তুমি কাজটা করো এবং তোমার অধিকারের জায়গাটা যেখানে যেখানে তোমাকে সরকার দিচ্ছে সেই জিনিসটাকে বুঝে নাও। ঠিক, যেটা আমরা এই সমাজবিজ্ঞানে যেটা বারে বারে পড়ি যে অংশগ্রহণ করাটা, সমাজের মানুষকে নিয়ে কাজটা করা, এটা কিভাবে আপনার প্রতিষ্ঠানে এনশিওর করেন? দেখুন, একটা ভালো কোশ্চেন আপনি আমাকে করেছেন, কারণ আমার অংশীদারিত্ব একটা কাজের মধ্যে যত বেশি হবে কাজটা কিন্তু অনেক তাড়াতাড়ি ভালো হবে। সেটা আমার ব্যক্তিগত জায়গা থেকে বলছি, বা হয়তো সমাজবিজ্ঞান তাই বলে। কিন্তু অংশীদারিত্ব কখন আসবে? যখন সে তার ব্যাপারটাকে বুঝতে পারবে। এবং সেই বোঝার ব্যাপারটাকে নিয়ে কিন্তু আমরা দীর্ঘদিন ধরে একটা কাজ করছি বা কাজ চালাচ্ছি। কারণ অংশীদারিত্ব না আসলে পরে ভাষাটা হয়তো আরেকজনের হয়ে যায়। আমরা চাচ্ছিলাম যে ভাষাটা সেই মেহনতি মানুষদের হোক, সেই মেহনতি দিদিদের হোক, দাদাদের হোক, বা ওখানকার বাচ্চাদের হোক, যারা তারা তাদের ভাষাটার মাধ্যমে অংশীদারি করতে পারে। না হলে কিন্তু কাজটা আগাবে না, চাপিয়ে দেওয়া হবে। ঠিক, আমরা ইদানিং দেখছি যে এই ধরনের প্রতিষ্ঠানে সম্পর্কে নানা কিছু সমালোচনা হয়। তো যারা কাজ করেন তাদের সমালোচনা হবেই বিভিন্ন জায়গায়। কখনো কখনো এই সমস্যার মুখোমুখি হয়েছেন? দেখুন, সমস্যা তো পাই, ঠিক আছে। এটা দু রকমের ভাবে হয়। একরকম ভাবে আমরা অ্যানালাইসিস করার চেষ্টা করি, হয়তো আমি ঠিক কাজ করছি এবং আমি ঠিক কাজ করার জন্য কিছু ব্যক্তিগত স্তরের মানুষের হয়তো সেটা ভালো লাগছে না বা তার স্বার্থ বিঘ্নিত হচ্ছে, তারা বিভিন্নভাবে আমাদের সমালোচনা করছেন। আবার এক শ্রেণীর লোক মনে হচ্ছে না তুমি কাজটা করছো, কিন্তু এই কাজটা এইভাবে করলে ভালো হয়। আমরা কিন্তু সেই শ্রেণীর লোককে কিন্তু সাধুবাদ জানাই যে আমাদের সহমত করুন। কিন্তু আমাদের ক্ষেত্রে যেটা দেখা যায় আর কি, কোনো ব্যক্তি বিশেষে বা কিছু লোকের যদি ব্যক্তি স্বার্থ বিঘ্নিত হয় যে অনেক মানুষ অনেক কিছু জানুক, তারা কিন্তু একটা বিরূপ সমালোচনা তৈরি করে। ঠিক, আরেকটা জিনিস যেটা একটা বড় কাজ আপনাদের আমি দেখছিলাম যে আপনার যে জায়গাটা কাজ করেন সেখানে হাতির উপদ্রব, ওটা তো হাতির জায়গা, তাহলে উপদ্রব কথাটা বলছি কেন? এই যে মানুষ আর হাতি একসাথে থাকতে পারে, এটা নিয়ে যে আপনারা কাজ করছেন ওখানে, সেটা নিয়ে যদি একটু বলেন। মানে কিভাবে, মানে হাতি তো হাতির জায়গায় রয়েছে, মানুষ মানুষের জায়গায় রয়েছে। দেখুন, এই এলাকাটাতে হাতি 300 বছর ধরে আছে। 1836-এর আগে পর্যন্ত এই জায়গাটা ভুটানের ছিল। এখন যেখানটা জায়গাটা ডুয়ার্স বলছেন, এটা ভুটানের ছিল। ভুটানরা ওই রুটটাকে ব্যবহার করত আমাদের জলপাইগুড়ির সামনে কিছু বাজার থেকে ওরা বাজার করত, এবং লাটাগুড়ি, দৌমনি এই রুট, পানারহাট, নাগরাঘাট এই রুট দিয়ে ওরা ভুটানে গিয়ে তিব্বতে ব্যবসা করত। এটা ছিল রুটস। কিন্তু ইন দি মিন টাইম যখন 18 দশকের মাঝামাঝি সময় আসামে যখন চা গাছ উৎপত্তি শুরু হয়, যখন ওটা ডিসকভারি হয়ে গেল এটা চা গাছ এবং এখনো হচ্ছে, তখন ওই ল্যান্ডের সাথে এই ল্যান্ডের একটা জায়গা তৈরি হয়। তখন কিন্তু ব্রিটিশার্সরা কিন্তু ভুটানিজ থেকে এই জায়গাটা নিয়ে নেয়
এবং ওরা দার্জিলিংয়ে একটা কমিশন অফিস তৈরি করে। আচ্ছা। এবং তাদের জায়গাটা ছিল যে জঙ্গলগুলোকে প্রথমে ব্রিটিশদেরকে দিত, ওই জায়গাগুলোকে তাদের হাতে ছেড়ে দেয় কাগজ বানিয়ে দিয়ে, সেখানে অরণ্য নিধন করে গাছপালা কেটে সেখানে কিন্তু চা বাগান তৈরি হয়। ওকে। কিন্তু তার আগে 300 বছর ধরে কিন্তু এই রুট দিয়ে হাতি যাতায়াত করতো। হাতির একটা মজার জিনিস আছে, ওরা যে রুট দিয়ে যাতায়াত করে সেই রুট দিয়ে যাবে, এটা কিন্তু অন্য কোনো রোজ। ধরুন আপনি আপনার বাড়ি যাচ্ছেন কর্মক্ষেত্রের পরে, একটা জায়গায় ব্যারিকেড হচ্ছে তো আপনি আরেকটা রুট ইউজ করতে পারেন, আরেকটা রাস্তা ইউজ করতে পারেন। হাতি কিন্তু তখনও কোনোদিনও এটা করবে না, আচ্ছা। ওই রুটের মধ্যে যাবে। তো ওই রুটের মধ্যে যখন চা বাগান তৈরি হয়েছিল, প্রথম দিকে হয়তো অসুবিধা ছিল না, পরবর্তীতে বসতি বাড়াতে, কলোনির সংখ্যা বাড়াতে তার অবস্ট্রাকশনের জায়গা তৈরি আমরা হচ্ছে। বন্ধ করলাম হাতির রাস্তা। তখন এই জায়গাটা একটা সংঘাতের জায়গা তৈরি হচ্ছে। হলো। কিন্তু সংঘাতের জায়গাটা যে করছে এটা কিন্তু আমরাই ওয়েলকাম করেছি, এখানে কিন্তু হাতি আমাদের সাথে ডিরেক্ট মানে সংঘাতে আসেনি। আর হাতির উপদ্রব বলছি আমরা। হ্যাঁ, হাতির উপদ্রব আছে, কারণ আমাদের এখন এই সংঘাতের একটা বড় জায়গা, কারণ অনেক চা বাগানই এটা হচ্ছে এবং তাতে মানুষেরও ক্ষতি হচ্ছে, হাতিরও ক্ষতি হচ্ছে। আমি তো বলছি না, কিভাবে মানুষদেরকে বোঝাচ্ছেন যে এই যে কথাটা আপনি বললেন? দেখুন 3টা জিনিস এখানে কাজ করতে হয়। 1 নম্বর হচ্ছে যে সংঘাত তো থাকবে, কেউ বন্ধ করতে পারবে না। হয়তো শর্ট টার্মে আমি কিছু করতে পারি, লং টার্মে যদি না ভাবি। এখন লং টার্মে যদি ভাবতে হয় যে একটা জঙ্গল থেকে আরেকটা জঙ্গল, হাতি সবসময় কি করে চলতে থাকে রেগুলার মাইগ্রেটের, ওরা কিন্তু কোনো একটা পার্টিকুলার বাঘের মতো বা ভাল্লুকের মতো বা অন্য কোনো প্রাণীর মতো কিন্তু একটা জঙ্গলে সীমিত থাকে না। তো আগে কি ছিল, একটা জঙ্গল থেকে আরেকটা জঙ্গলে একটা করিডোরের মতো ছিল, প্যাচ ফরেস্ট ছিল, সেটা বন্ধ হয়ে গেছে। সেটা কখনো চা বাগান হয়েছে, কখনো বসতি হয়েছে। তো এই কিছুটা জায়গা যদি ছাড়া যায় তাহলে হাতি ওপেনলি ওই জায়গাটা মুভ করতে পারে। আচ্ছা, ওই এটা লং particular- টার্ম, হ্যাঁ, কারণ এর মধ্যে অনেক রকম বাধা আসবে, জমিকে ছাড়বে, কোন জায়গাটা আসবে। এখন শর্ট টার্মের মধ্যে যেটা বোঝা যায় যে হাতি যে জিনিসগুলোকে ওয়েলকাম করে, মানে আসার চেষ্টা করে, সেই সব জিনিসগুলোকে যদি বন্ধ করা যায়, আর তার সাথে ফরেস্ট ডিপার্টমেন্ট যদি, কারণ ফরেস্ট ডিপার্টমেন্টেরও একটা লিমিটেশন আছে, সীমাবদ্ধতা আছে। আমি পার্সোনাল অভিজ্ঞতায় দেখছি, মানে যে পরিমাণ ওদের কাছে লোক দরকার সেই পরিমাণ লোক নেই, ঠিকই। সেটা একটা সমস্যা আছে। তো এই সমস্যার মাঝখানে কখনো হাতি তার প্রাণ বলিদান দিচ্ছে, কখনো মানুষ তার প্রাণ বলিদান দিচ্ছে। এটা কিন্তু নিত্য নৈমিত্তিক ঘটনা। হ্যাঁ, তার সাথে বাড়িঘরও ভাঙছে, স্কুল প্রতিষ্ঠানও ভাঙছে, এরকম এই ঘটনাগুলো হচ্ছে, সংঘাত চলছে। সংঘাত এবং চলছে। আপনারা সেটাকে মেটাবার দুটো সেটা পক্ষকে- মেটানোর জন্য আমরা কি করছি, বিকল্প ভাবে আমরা একটাই ভাবার চেষ্টা করি, বা আমরা সরকারকে, প্রশাসনকে এটাই বলি যে এদের বিকল্প আয়ের ব্যবস্থা করলে হয়তো হবে না। কারণ আমাদের এখানে কিন্তু এই সংঘাতের জন্য অনেক ওয়ার্কার মাইগ্রেন্ট হয়ে গেছে, কারণ কাজ নেই, চাষাবাদ করতে পারছে না এলাকাতে, তারা কিন্তু আমাদের রাজ্য ছেড়ে কেরল, বেঙ্গালোর এইসব জায়গায় কাজে চলে যাচ্ছে। এই একটা সমস্যা আছে। লাস্ট প্রশ্ন যেটা, মানে আমরা যারা খুব কমিটির কাছে থেকে কাজটা করছি, আরেক ধরনের অর্গানাইজেশনের দেখা যাচ্ছে যারা খুব টেকনিক্যালি সাউন্ড, অনেক কিছু মডার্ন ইউজ করছে, প্রপোজাল থেকে বলুন, লেখা থেকে বলুন, আজকের তারা টেকনোলজি ইউজ করছে। অনেক সময় আমরা পিছিয়ে যাচ্ছি, অনেক সময় আমরা হয়তো ওই রকমটা হচ্ছে না। এটাকে কি করে অ্যাড্রেস করছেন? মানে আজকের নানা রকম টেকনিক্যাল কোর্স করে ছেলেমেয়েরা আসছে, আমরা অনেক সময় দেখছি যে হয়তো সংঘাত একটা রয়েছে। দেখুন, এটাকে দুটো ভালো জিনিসও হতে পারে। ধরুন আমি কি কাজটা করলাম এবং সেই কাজটা আমি কি করে জনসম্মুখে আনবো, এবং সেখানে যদি আমি একটু টেকনোলজির ইউজ করি, বা আমি যদি সেটাকে আরো ব্যাপক অর্থে আরো বড় জায়গায় প্ল্যাটফর্মে পৌঁছাই, সেই জায়গাটা একটা জায়গা আছে। আবার আজকাল একটা জায়গা তৈরি হচ্ছে, কাজ কম, ডেটাবেস বেশি। ঠিক। এই জায়গাটার সাথে আমার কিন্তু মানে একটা মানসিক দ্বন্দ্ব চলছে। ফিল্ডে গেলে খুঁজে পাওয়া ডেটাটা যাচ্ছে না। কার? হ্যাঁ, আমি মানুষের সাথে কাজ করব, তার মধ্যে থেকে তো তথ্য সংগ্রহ তথ্য তো হবে, উঠে আসবে। নাকি ঠিক। তথ্যটা আমার কাছে থাকবে, মানুষ থাকবে না। হ্যাঁ। এটা কিন্তু আমার মনে মনে সবসময় আঘাত করে। একদমই। কারণ আমরা দেখি আমাদের অঞ্চলে অনেক এরকম ঝাঁচকচকে এই সামাজিক সংগঠনরা আসে, তাদের কাছে কিন্তু মানুষ প্রায়োরিটি না, তাদের কাছে কিন্তু ডেটাটা প্রায়োরিটি, data, laptop, বসে, এবং তাদের একটা লাইভলিহুডটা প্রায়োরিটি। ঠিক। সাধারণ মানুষের লাইভলিহুড কিন্তু সেখানে আমি দেখছি না। মানে এটাও কিন্তু আমাদের মতো যারা প্রান্তিক এলাকাতে সাধারণ মানুষ নিয়ে কাজ করি, এই ফিলিংসটা কিন্তু আমার ব্যক্তিগত স্তরে হচ্ছে। ঠিক। যারা এখন কাজ করতে আসছে, যে সমস্ত ছেলেমেয়েরা নতুন প্রজন্ম, আমরা দেখতে পাচ্ছি অনেক ভালো ভালো ইনস্টিটিউট হয়েছে, সেখান থেকে তারা বেরিয়ে আসছেন এবং আমাদের ফিল্ডে কাজ করতে আসছেন।
তাদের জন্য আপনার মেসেজ কি? না, তাদের জন্য মেসেজ আমি একটাই বলবো যে সবসময় তাদেরকে আমাদের ওয়েলকাম, এবং তারা আসলে পরে আমরা অনেক বেশি উপকৃত হব। কিন্তু তাদের সাথে মাটির টাচটা যদি অনেক বেশি করে তারা কাটায়, তাহলে তাদের ফিলিংসটা কিন্তু ওই জায়গাটা কিন্তু তৈরি হবে। ফিলিংসটা তৈরি হবে না যদি আমি অফিসে বসে কাজ করি। আর যদি আমি বলি যে ধরুন আগামী রোড ম্যাপটা কি, কিভাবে ডুয়ার্স জাগরণ আগামী দিনে নিজেদের কথা ভাবছে বা কমিউনিটির সাথে থাকার কথা ভাবছে, এতদিন ধরে চলছে অর্গানাইজেশনটা, তার লার্নিংটাকে কিভাবে আগামী দিনে কাজে লাগাবে মনে করছে, এর যদি একটা রূপরেখা কিরকম ভাবছেন আপনারা? দেখুন, আমরা এখন যেটা ভাবছিলাম যে প্রচুর মানুষের মধ্যে প্রচুর স্টোরি তৈরি হয়েছে, প্রচুর জিনিস তৈরি হয়েছে, বা আমাদের অনেক লার্নিং হয়েছে। সেই লার্নিংগুলো যদি আমরা কি আস্তে আস্তে ডকুমেন্টের মাধ্যমে প্রকাশ করতে পারি, তাহলে হয়তো যারা সমাজবিজ্ঞানের ছাত্র বা সমাজবিজ্ঞানের শিক্ষক, তাদের হয়তো কিছু কিছু জায়গায় কাজ আসতে পারে। কারণ এই জায়গাটাকে আমরা ভাবছিলাম যে লার্নিং, বহু মানুষের বহু কথা শুনেছি, জানি, সেগুলো কিন্তু আমাদের কোনো সময় ডকুমেন্টেশন আকারে ছিল না, এবং এই জায়গাটাকেই আমরা তুলে ধরার চেষ্টা করছি। সেখানেও হয়তো নতুন নতুন কিছু দিগন্ত হয়তো খুলে আসতে পারে, যারা এটাকে নিয়ে রিসার্চ করছে, যারা এটাকে নিয়ে ভাবনা চিন্তা করছে। আমরা যেটা করছি এটা তো কাজের মাধ্যমে করছি। আমি তো সেই জায়গাটায় নিজের কাজটা বুঝি, কিন্তু সমাজবিজ্ঞান বা সোসিওলজির সেই জায়গাগুলো তো আমি বুঝতে পারছি না। তো আমি এই জায়গাটার থেকে বলছি যে সেখানে আরও বেশি করে আমাদের ডকুমেন্টেশনের মাধ্যমে যদি কিছু উপকার হয়, এবং তার মাধ্যমে যদি কিছু নতুন নতুন পরিকল্পনা তৈরি হয়, সেটাই আমাদের কাছে এখন লক্ষ্য। খুব ইম্পর্টেন্ট, কারণ এটা অনেক ছোট ছোট অর্গানাইজেশনকেও আমরা দেখি খুব ভালো হয়তো কমিউনিটিতে কাজ করছে, কিন্তু সে হয়তো গত 20 বছর ধরে ওই পার্টিকুলার এলাকাতে কাজ করছে, কিন্তু যদি বলা হয় দুটো কেস স্টাডি বা কোনো একটা সাকসেস স্টোরি বা কিছু, তখন তাদের কাছে তৈরি নেই, বা যিনি তৈরি করেছিলেন তিনি হয়তো 10 বছর কাজ করেছেন, সেই 10 বছরের কোনো ইতিহাস নেই কি করে কাজটা হলো, ইভেন অর্গানাইজেশন দাঁড়ালো কি করে, কিভাবে অর্গানাইজেশন ডেভেলপমেন্ট হলো, এরপরেও এটার উপরও কোনো হয়তো আমরা কাজ খুঁজে পাচ্ছি না। এরকম বেশ কিছু তথ্য রয়েছে যেখানে বিদেশে এবং আমাদের দেশেও বড় বড় ইনস্টিটিউটগুলো আমাদের অর্গানাইজেশনগুলো যারা ছোট ছোট অর্গানাইজেশন, তাদের কেস স্টাডি পড়ানো হচ্ছে, তাদের লার্নিংগুলো ওখানে শেয়ার করা হচ্ছে যে কিভাবে তারা কাজ করেছেন, কিভাবে অর্গানাইজেশনটা দাঁড় করিয়েছেন। তো আপনাদের পথ চলাতে যদি সত্যি করে এগুলোকে দাঁড় করানো যায়, ডকুমেন্টেড করা যায়, তাহলে আগামী দিনে কিন্তু সত্যি করেই একটা ভালো ইয়ে করবে। তো অনেক ধন্যবাদ আপনাকে, এবং ডুয়ার্স জাগরণের আগামী দিনের পথ চলাকে আমাদের স্বাগত থাকলো এবং আমাদের শুভেচ্ছা রইল। আশা করছি আপনারা মানুষের আরও কাছে পৌঁছাতে পারবেন, এবং যেভাবে আপনারা ভেবেছেন আগামী দিনে নিজেদের অর্গানাইজেশনকে দাঁড় করাবার কথা, আমাদের শুভেচ্ছা রইল। এতক্ষণ আপনারা শুনছিলেন ডুয়ার্স জাগরণের প্রতিষ্ঠাতার কথা, আমাদের রেডিও জেইউ 90.8 মেগাহার্টসে বিশেষ অনুষ্ঠান হাত বাড়ালেই বন্ধুতে। অনুষ্ঠান কেমন লাগলো জানিয়ে আমাদের ফোন করতে পারেন 03324572620-তে। আমাদের মেল করতে পারেন radiojeu.staff@jadavpuruniversity.in। ইউটিউবে আমাদের ফলো করতে পারেন রেডিও জেইউতে। আজ অতিথি ছিলেন ভিক্টর বাসু, সঙ্গে ছিলাম আমি আশিস রায়। ধন্যবাদ। নমস্কার আপনাকে। মুক্ত চিন্তার পথে ভিন্ন মননের খোঁজ, কমিউনিটি রেডিও যাদবপুর। আপনারা শুনছেন কমিউনিটি রেডিও যাদবপুর 90.8 মেগাহার্টজ। এই বেতার সম্প্রচারটি যাদবপুর বিশ্ববিদ্যালয়ের টেকনিক্যাল এডুকেশন কোয়ালিটি ইমপ্রুভমেন্ট প্রোগ্রাম TEQIP-র অংশ।